জিজ্ঞাসা। দাদু ভাই, ইলেকট্রিকের আলো করিয়েছ, নতুন লয়, নতুন বটে। আমার যুগে তো লম্ফর আলো ছিল। রূপদান করছো, অস্বীকার করি না, নতুন লয়। ফ্যান করেছো, আমার যুগে তো তাল পাতার পাখা ছিল, নতুন লয়। কলম করেছো, আমার যুগে তো স্বরের কলম ছিল, নতুন লয়। কাগজ করেছো, আমার যুগে তাল পাতাতে লেখা হয়তো, নতুন লয়। রূপদান করছো, অস্বীকার করি না। বলছো রামায়ণ মহাভারত আমরা মানি না। এ শালা হারামজাদা, রামায়ণ মহাভারত যদি মানিস না, মাটির নিচে যে জল আছে তুই শালাকে বললে কেন? কুরুক্ষেত্র রণাঙ্গনে ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে যায়, অর্জুন বাণ মেরে পাতাল থেকে ভগবতীর জল তুলে ভীষ্মকে খাওয়ায়। বর্তমান বৈজ্ঞানিকরা দেখলে মহাভারতে লিখছে মাটির তলাতে জল আছে, লে একবার পাইপ ভরত। হ্যাঁ, পাইপ ভরিয়ে তখন সাবমার্শালটা আজ পাইলি কোথা রে? মহাভারতে যদি জল না ভাগ হইতো, রামচন্দ্রের পাদুকা দুটি, খরম দুটি, জুতো দুটি নিয়ে এসেছিল ভরত অযোধ্যার সিংহাসন বসে। এ সালরা তাই দিকে জুতো তৈরি করছে। হ্যাঁ, তখন ছিল কাঠের খরম, এখন ওরা জুতো তৈরি করেছে। দাদু ভাই, তুমি একটা জিনিস আমাকে দেখাও। চক্র মানে চাকা। নারায়ণের হাতে 4টি অস্ত্র ছিল, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ওই চাকা বাদ দিয়ে, নারায়ণের চাকা বাদ দিয়ে তোমাদের বিজ্ঞান নতুন কি করেছে? নতুন কি করেছে? যদি বলো আমি ইঞ্জিন তৈরি করেছি, বাস তৈরি করেছি, মোটর সাইকেল তৈরি করেছি, আমি শুনবো না। কেন? আমাদের যুগে তখন ঘোড়াতে টানতো। আমাদের যুগে যেতে হলে ঘোড়ার রথে চেপে দিতাম, ঘোড়ার পিঠে চেপে দিতাম। ওই যে মোটর সাইকেল মিস্ত্রি আছে, জিজ্ঞেস করগা ওটা ক হর্স পাওয়ার। ইঞ্জিন মিস্ত্রিকে জিজ্ঞেস করগা 10,000 হর্স পাওয়ার। যে জলতলা কিলোস্কর মেশিন আছে 5 হর্স পাওয়ার। 5টা ঘোড়ার জল। হর্স মানে ঘোড়া। আচ্ছা, আমরা বলতে ঘোড়া টানছে, ওরা বলছে হর্সে টানছে। তুমি নতুন কি করেছো আমাকে একটুকু দেখাবে? তুমি যদি বলে আমরা রেডিও করেছি, এখন আকাশবাণী, আমার যুগে তখন ছিল দৈববাণী। তুমি যদি বলো টিভি, আমার যুগে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে আর ট্যাপ ট্যাপ করে দেখতে পেয়েছে হস্তিনা থেকে। বৈজ্ঞানিকরা দেখলে কি করে? তখন টিভি আবিষ্কার করেছে। হে, সব ছিল। তোমরা নতুন কি করেছো বলো? রূপদান করেছো, অস্বীকার করি না। তোমরা নতুন কি করেছো? ওই যে চাকা বাদে দিয়ে তোমরা নতুন কি করেছো? তবে একটা জিনিস নতুন করেছো মশাই, যা আমার যুগে ছিল না। কি বলুন দেখি? ওদের সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলিবে না। ও সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। ওরে সীমিত সন্তান হলে সরকার কিছু বলিবে না। সীমিত সন্তান হলে সরকার কিছু বলিবে না। বেশি সন্তান হলে চলবে না। সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। আশা কর্মীরা ঘরে ঘরে গিয়ে বলছে, মাগো যাদের সন্তান হয় বেশি, মাগো শোনো দেশবাসী, শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে প্রসূতির বেশি। শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে প্রসূতি বেশি। তখন ভাবনা মন্ত্রে পিতা বসি ভাবে অসার ভাবনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। মাননীয় সুধী সমাজ বলছে আমরা 2, আমাদেরও 2। আর তখনকার দিনে মা সত্যিকারের কথা, গান্ধারী 100টা ছিল, সগর রাজা 60,000 ছিল।
আর এখন তো তোদের দুটো, একটা দুটো, দুটো বেশি তিনটা নাই কেউ। তাহলে জনসংখ্যা কমা উচিত। সত্যি কথা বলবেন, ঘুষ খেয়ে বলবেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে সপ্তকোটি ভোজই দিত খর কর বালে। ভারতের জনসংখ্যা ছিল 7 কোটি। আমি চোখে আঙুল নিয়ে দেখে যে বঙ্কিমচন্দ্র বলেছে। অতুল প্রসাদ সেন বলছে 33 কোটি মোরা নহি কবু ক্ষীণ, হইতে পারি দিন তবু নহি মোরাহীন। তাহলে 7 কোটিকে 33 কোটি, বাড়ছে না কমছে গো? বাড়ছে। 7 কোটি থেকে 33 কোটি, আর এখন 140 কোটি জনসংখ্যা। অপারেশন তো করলি, এত লোক বাড়লো কি করে? আমাকে জবাব দে। কেন এসআইআর ভাই করতে হচ্ছে? এসআইআর ভাই করতে হচ্ছে। এত জনসংখ্যা বলে বাড়িল, ওরে এসআইআর ভাই হচ্ছে রে। আমাকে জবাব দেবে, এত জনসংখ্যা কি করে বাড়িল? দেবে না, দেবে না, দেবে না। অপারেশন কি ফল ফললো? আর ও দিরে না, দারে না, দারে না। আমি বলবো মা, অপারেশন করবেন না। বিজ্ঞান আশীর্বাদ নয়, বিজ্ঞান হচ্ছে অভিশাপ। আপনারা জানেন এই অপারেশন করে দেশকে কত পঙ্গু করছে জানেন? আপনারা জানেন, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টম গর্ভের সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টম গর্ভের সন্তান। দেখলে 7 গর্ভের পরে মহর্ষি দেবেনের ঘরে ওরে রবি ঠাকুর জন্ম নিলেন অষ্টম উদরে। ওরে রবি ঠাকুর জন্ম নিলেন অষ্টম উদরে। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যে দুটো ছেলে অপারেশন করে, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা পেতাম? সত্যি কথা বলবেন, পেতাম না। ওরে মাইকেল মধুসূদন দত্ত অষ্টম গর্ভের সন্তান। ওরে সীমিত সন্তান হলে সুভাষচন্দ্র আসত না। তো সন্তান হলে সুভাষ চন্দ্র আসতো না। এই সন্তান হলে চলবে না। সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলবে না। দেশকে পঙ্গু করো না ভাই। বিজ্ঞান তোমাদের আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? আমার 3 নম্বর জিজ্ঞাসা। 3 নাম্বার জিজ্ঞাসা। আয়, 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 আয়। এই যদি এই অপারেশন পদ্ধতি আগে আসতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হতো অষ্টম গর্ভের সন্তান, কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান। হ্যাঁ, তাহলে দেশকে পঙ্গু কর না। আমার 3 নম্বর প্রশ্ন যোগ্য তোমায় দেওয়া গেল। এবার শেষ প্রশ্ন আমার কাছে, এই যে একটু শুনে চলো। তোমার যুগে ধর্ম কর্ম কিছু নাই, ধর্মগ্রন্থ পড়ে না। বলছে রামায়ণ মহাভারত পড়বো না কো ভাই? বলে মহাভারত রামায়ণে কোনো জ্ঞান নাই। ওরে মহাভারত রামায়ণে যদি নাই আসিত, ওরে ওরে ভাই বিজ্ঞানের জন্ম নাহি হতো। ওরে বেদ থেকে বিজ্ঞান, বেদ থেকে বিজ্ঞান। আয়, 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 আয়। বিজ্ঞান তো ভেঙে দেখিস, ডিরাইভ করে দেখিস, বেদ থেকে এসেছে বিজ্ঞান। শাস্ত্রে যা আছে বিজ্ঞান রিসার্চ করে সেই টেকাই করেছে। তাই বলছে আলবার্টাইন, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আলবার্টাইন বলেছেন, শাস্ত্রই হচ্ছে বিজ্ঞানের পথপ্রদর্শক। যদি রামায়ণ মহাভারত ভাগবত গীতা যদি না থাকতো, বিজ্ঞানই আসতো না। বিজ্ঞানী আসতো না। না, 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 না। রামায়ণ মহাভারত ভাগবত গীতা বাদ দিয়ে, ওই নারায়ণের সুদর্শন চাকা বাদ দিয়ে বিজ্ঞান নতুন কি করেছে আমাকে একটি দেখাবে। একটি দেখাবে। এখন বর্তমান যুগে মা সত্যিকারের ধর্ম নাই, রাগ করবেন না, বামুনের ধর্ম নাই। কারণ বামুনের ধর্ম নাই এই কারণে, আমি আপনার গায়ে বামুনের কথা বলছি না। আমাদের গায়ে বামুনকে একদিন জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই তো কি রে, আচ্ছা আপনাদের পৈতাটা কোন বামুন প্রথম পড়িছিল? পৈতাটা কে প্রথম তৈরি করেছিল? পৈতাতে কটা সূত্র আছে? পৈতাতে গিঁট কটা আছে? গিঁট কটা কে মেরেছিল? পৈতার নিচে একটা চাবি আছে, তোমার বাক্সও নাই, তালাও নাই, তো চাবিটা কেন রাখে? হ্যাঁ, বামুন বলছে ওরে চাবি রাখে এই কারণে, আমার বাক্স আছে না, তালা আছে বলছে না, তো চাবিটা?
বলছে ঠাকুর বেঁধে দিয়েছে, বলছে চাবি। আর সেই 5 শিখাতে পুজো হবে না, এখন 51 টাকা লাগবে, চাবি। তার জন্য পৈতারটা চাবি রেখেছে, ওইটু মনে পড়বে বলে। সত্যিকারের কথা আপনারা জানেন, এখন বামুনদের দুর্গতি বেশি হবে না কেন? ও মন্ত্রগুলো সব ভুল বলছে তো। আমি একদিন আমার গায়ে কালী পুজো দেখতে গেলাম, গান ছিল না, তো বামুন পুজো করছে, ওং তর বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরহদি ভীমাম চক্ষুরাতম ওং করলবদরং মুক্তকায় সিং চতুর্ভুজাং দিব্যদৃষ্টিং বন্যমালা বিভূষণং সদ্দচ্ছিন্ন খড়গমামর্দকরম বহুজাং অভয়ং বরদং জৈব দক্ষিণার্ধপানিকম মহামেঘ প্রভং দেবী তথাঙ্গিনী হৃদয়োবরি মহাদেব সংস্থিতাং বলার্কমণ্ডলাকর্ষিতং বিন্দং মহামায় জগন্মাত কালীকে হর দক্ষিণে গৃহান বন্দরাং দেবী নমস্তে পরমেশ্বরং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে ইহা তিষ্ঠে ইহা গচ্ছে। খুব বলছে, আমাকে দেখে বলছে, কোপাল মশাই পুজো কেমন শুনলেন? আমি শুনলাম তো বুঝতে পারলাম না। কেন? ওগুলো বাংলাতে বলুন কেন, আমরা তো লেখাপড়া জানি না। বলছে কোনটা বুঝতে পারছো না? আমি প্রথমটাই বুঝতে পারছি না। ও ওইটা শোন, ওং তত বিষ্ণু, বামুন উত্তর দিচ্ছে, ওই তরল বাঁশটি পরমপদ মানে পরের পাছায় সদা পশ্যন্তি সবসময় পুষ করবে, সুরহ মানে সুসুর করে, দিবিহ মানে দ্বিধাবোধ করো না, চক্ষুরা তোমার চোখ মুজে চালিয়ে দাও। তাহলে তাদের কপালে কেন কষ্ট হবে না? তাদের কপালে গেল কষ্ট হবে না। কলির ব্রাহ্মণ দিকে আপনারা একটি কথা জিজ্ঞেস করবেন, এই বামুন যখন আছে, আপনাদিকে বলিনি, পাল্লাদারকে বলছি, ব্রাহ্মণের বউ যদি হয়, ব্রাহ্মণী যদি হয় গর্ভবতী, সেই বামুনের পুজো করলে যজমানের ক্ষতি, বামুনের ক্ষতি। বামুনের বউ যদি গর্ভবতী হয়, ব্রাহ্মণের পুজো করা নিষেধ। কেন পুজো করে জানো তো? বলুন, না জানো তো বলতে হবে না। বৈষ্ণবের ধর্ম নাই। বৈষ্ণবরা হরিনাম কোথা থেকে এলো, কে আনলে, কি করে হলো, 16 নাম 32 অক্ষর কি করে হলো, বলতে পারবে? বলতে পারবে না। শিক্ষাতেও ধর্ম নাই, শিক্ষাটাকে শেষ করে দিলে মশাই, শিক্ষাতেও ভুল। আমরা যখন পড়তাম স্কুলে, আমাদের ছিল 1 আনা সমান 4 পয়সা, নাকি গো? 16 আনায় টাকা, 64 পয়সায় টাকা, হিসাব ঠিক আছে? 1 আনা সমান যে 4 পয়সা, 16 আনা সমান 464 পয়সা। এখন বর্তমানে 1 আনা সমান 6 নয়া পয়সা, 16 আনায় টাকা, 100 পয়সায় টাকা। তা কি করে হয়? 1 আনা সমান যদি 6 নয়া পয়সা হয়, 16 আনা সমান 6 16 96 পয়সা টাকা হওয়া দরকার। 4 পয়সা করে বেশি লাগছে কেন? এই 4 পয়সা কে লেয়? কে কে এই 4টা পয়সা লেয়? তোমার জানা থাকে তো বললো, না জানা থাকে বললো আমি পারলাম না, আমি তো প্রসাদ দেবো না, বাচ্চা মেয়ে। শিক্ষাতে এই 1 টাকায় 4 পয়সা, 2 টাকায় 8 পয়সা, 3 টাকায় 12 পয়সা, 4 টাকায় 16 পয়সা, হ্যাঁ, 1000 টাকায়, লক্ষ টাকায় কত বেশি যায়? ভারতবর্ষ বিদেশের কাছে 54,000 কোটি টাকা ঋণী হয়েছিল এই ভুল শিক্ষার জন্য। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে এসেছিল, ঋণটা ভাইরে শোধ করিয়ে দিল, ঋণটা ভাইরে শোধ করে দিল, ভারতবর্ষ ভাই বিকিয়ে যেত। ওরে ঋণটা ভাইরে শোধ করে দিল। আমি আর বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না, আরে বেশি বলব না, বাড়াবাড়ি করব না। আমার পালা দিলাম এবারে ছাড়ি, আরে আমার পালা দিলাম এবার ছাড়ি, আমার পালা দিলাম এবার ছাড়ি। আমি এইখানেতেই পাল্লা রাখি, আমি এইখানেতে পাল্লা রাখে, পাল্লাদার কি বলে দেখি, এইখানেতে পাল্লা রাখি, ওরে পাল্লাদার কি বলে দেখে। আজ আমার পাল্লাদার, আমি বসে আছি মা, এই বাচ্চা মেয়েটা আমাকে দেখে দেখে বলছে, তোমাকে আজ হারে হারে ওষুধ দেবো। তাহলে ডাক্তার ভালো বটে, ভালো ডাক্তার, বলছে পেনিসিলিন দেবো, টেরামাইসিন দেবো, স্যালাইন দেবো। আমাদের গায়ে মা ওরকম একটা ডাক্তার ছিল এইরকম, দিয়ে ডাক্তারটোর একটাই বিটি,
একটাই বিটি, সে বিটিটু বিয়ে দিয়েছে আর বেটা হয়নি, দিয়ে ঘর জামাই আছে। জামাইটু কিছুই জানে না, জামাইটু গরু চড়ায়। আর সে হাতুড়ে ডাক্তার, ডাক্তারি করে। আর শ্বশুর মরে গেল, ছোট পাড়া গ্রাম। তখন সবাই বলছে, গো জামাই তো কি গো, তা তোমার শ্বশুর তো এখানে আমাদের ডাক্তার নাই, তা তোমার শ্বশুর যখন ডাক্তারখানে তার সবই তো আছে, তা তুমি একবার চেয়ারে বসো কেন? জামাই তখন চেয়ারে বসেছে, আবার থ্যাটিস্কোপ, গলাতে থ্যাটিস্কোপ ঝুলি নিয়েছে। একজন এসেছে, এসে বলছে আমার বাবার অসুখ। তো কি হয়েছে? বলছে বাবা খুব পায়খানা করছে। তখন ও দেখছে শ্বশুর মশাই এ বোতল থেকে ও বোতল থেকে ওষুধ দেয়, আর ও সব বোতলের ওষুধ খানিক খানিক করে নিয়েছে, দিয়ে একটা বোতলে ভরিয়েছে। ভরি আমরা জল নিয়ে ভালো করে গুটলিয়েছে, দিয়ে যেমন দাগ কেটেছে দিয়ে হচ্ছে দাও গা, ঘরে দিয়ে দিয়েছে। আর আপনারা জানেন ওষুধে অমৃত থেকে সাপের বিষ পর্যন্ত থাকে, ওষুধে সাপের বিষ থেকে অমৃত পর্যন্ত থাকে। যেই সব কটা মেশিন দিয়েছে অ্যান্টি রিয়াকশন হয়ে গেছে, এক ডোজ দাও যা চোখ তখন স্থির হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে তত উঠে গেছে দাঁড়িয়ে, দিয়ে তত কাঁপকে দ্রামকে পড়িয়ে মরে গেছে। তো ঝাগো জামাই ডাক্তার, তো কি হলো, কেমন আছো বাবা? তো যে ওষুধ দেওয়ার মাত্রই বাবা চামকে উঠে গেল, বলছে তার ওষুধ দেওয়া আছে তো? বলছে বাবাজি সত্তর করে কাঁপতে লাগলো, কাঁপার ওষুধ দেওয়া আছে। হ্যাঁ গো বাবাজি মরিয়া গেল, মরার ওষুধ আছে, ও তো ওষুধ একটু বাদ দেয় নাই। এইবার মরিয়া গিয়েছে, এইবার বলছে জামাই ডাক্তারকে, বলছে দেখো আমাদের একটু লোক কম আসছে, জামাই ডাক্তার তা চলো এবার মরা নিয়ে যাই। আর ও শালো কোনোদিন মরা কাঁদাই নাই। আর সত্যিকার যারা মরা নিয়ে যায় তারা হুঁশিয়ার লোক, তারা পেছন দিকে কাঁদায় না, মরার পেছন দিকে কাঁদায় না। কেন না, এই যে জামাই ডাক্তার সে এখন পেছন দিকে দিয়েছে, আর পেটে সেই পায়খানা করছে, আর ওই অ্যান্টি রিয়াকশন হয়ে গেছে, টুপ করে পায়খানা রস টুপ পড়ছে, আর জামাইয়ের নাকেই পড়ছে, কিন্তু বলতে কিছু পাচ্ছে না, চলছে। দেখে মরাটো পুড়িয়ে এসেছে। তারপরের দিন আর একজন এসেছে, সে বলছে জামাই ডাক্তার আমার মায়ের যে অসুখ, তো হচ্ছে ওষুধ দেবো আমি, তবে একটা কথা বলতে হবে, শপথ করতে হবে। কি? আমি কিন্তু পেছনে কান্দাবো না। ও জানি তো মরবে। আমার মনে হয় সেই রকমের ডাক্তার এসেছে। আনন্দে একবার হরি হরি বলো। এই হরি নাম সত্য, বাবা বাবা বাবা, গুরু নাম সত্য, এইটুকু মোদের সঙ্গে যাবে। অসারু সঙ্গে সার মায়ার সাগরে সকলি পড়িয়া রবে রে মোর সকলি পড়িয়া রবে। ভেবেছ কি মন তুমি কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র কন্যা সকলি তো অভিনয়। আরে ভেবে দেখেছ কি কেউ তো কারো নয়, ত্রিপুত্র কন্যা সবই তো গয় অভিনয়। আখি মুদলি একবার সকলি তুই অন্ধকার, আর আখি মুদিলে একবার সকল তো অন্ধকার। এরাই কি মোদের সঙ্গে যাবে। অসার সংসার মায়ার সাগরে সকলে পড়িয়া রবে। রে মন সকলে পড়িয়া রবে। অনিত্য ধন লয়ে আর টানা টানে নিত্য বস্তু গুরুর কাছে
অবিরাম শিরোধা গোবিন্দের নাম ব্রজের ব্রজাঙ্গন পাবে অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবে রে মন সকলে পড়িয়া রবে অধমে বৈদ্যনাথ কই লোহ নামে রসময় এই হরি নামে ছাড়া জীবের কোনো গতি না আমার কবে হবে মতি পাই বসি মতি আমারে পাই বসি রাধা মাধব অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবে রে মন সকলে পড়িয়া রবে এই হরি নাম সত্য গুরু নাম সত্য এইটুকু সঙ্গে তোমার যাবে অসার সংসার মায়ারো সাগরে সকলে পড়িয়া রবে। সুন্দর মায়েদের সঙ্গে সঙ্গে বাবারা উপকার করে দিচ্ছে, হলুদ ধনে দিয়ে দিচ্ছে। যাক, গান এবারে চরম সীমায় উঠেছে। আমি যখন প্রথম পালায় আসি এত ভক্তবৃন্দ কিন্তু আসেনি, তো গান এবারে চরম সীমায় উঠেছে। মানুষের ভিড় বেশ ভালো জমেছে, বেশ বেশ আমার পাল্লা দ্বারা ততখানি ছুটেছে। বাবা আরে এই জন্যই বলে ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে। বেশ বেশ মাঠ যদি ফাঁকা হয় একা বকে কোনো লাভ হবে না। ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে। অন্ধ লোকের লাভ কি হবে চশমা দিলে চোখে। বেশ বেশ যে জন্মান্ধ হয় জন্মে থেকেই অন্ধ, তাকে যতই চশমা দেওয়া হোক না কেন পাওয়ারের কোনো কাজ হবে না। আরে এই জন্য বলা হচ্ছে ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে। অন্ধ লোকের লাভ কি হবে চশমা দিলে চোখে। আরে এই ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা। বেশ বেশ আর খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয়। লাভ হবে না গো, যাদের ঘরে গাই গরু আছে তারা খুব ভালো করে জানে। নামি দামি ভালো খাওয়াচ্ছেন, মাল খাওয়াচ্ছেন, খোল খাওয়াচ্ছেন, জৌয়ালি খাওয়াচ্ছেন, মূল্যে গায়ে যদি ঠেটা হয় না কোনো কাজ হবে না। আরে আমার পাল্লাটা হচ্ছে ঠেটা মাল। বাবা 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 আমাকে খুব বলছিল না হনুমানের ভাই রে ভাই নাকি, হনুমানের ভাই রে ভাই। আচ্ছা হনুমানের ভাই রে ভাই আমাকে দেখে মনে হচ্ছে না উনাকে দেখে মনে হচ্ছে বলুন তো? হাই দাদু কি বলছেন? হনুমানের ভাই রে ভাই আমাকে দেখে মনে হচ্ছে না ওকে দেখে মনে হচ্ছে? বললেন না তখন? চামড়ার মুখ তো মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। হ্যাঁ গো বাবা, বলছে আমার যুগে নাকি হনুমানের মান ছিল, বলে যায়নি ওর যুগে হনুমানের মান ছিল। আচ্ছা মান কোন ব্যক্তির থাকে? যারা বাবা একজন হয় তারই তো মান থাকে, কি ঠিক না ভুল বলুন? আচ্ছা কাকা বউ আমরা যদি 4টে বাবা হয় আমরা কেউ মান দেবে? সত্য কথা বলবেন কি কাকা? আপনার যদি 4টে বাবা হয় কেউ মান দেবে? মান দেবে? আরে হনুমান বাবা কোথা রে? মান শেখাতে এসেছে। বাবা বাবা কি বলছেন? হাঁ করে গিলেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবে কোথা? বেশ বেশ
হাঁকর মানে জানা আছে? সাপ সাপ। আচ্ছা সাপে যখন ব্যাংকে দেখেন গিলে ফেলে, অর্ধেক গিলেছে, আমাকে মাথাটুকু গিলে নিয়েছে, ব্যাং তখন কি করে বলুন তো? এই দুটো পা দুটো হাত নাকি দুটোই হাত পা হয়ে গিয়েছে এখন, সেটাই বলি। কি করে বলুন তো? হাত দুটো হ্যাঁ গো বাবা 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 বাবা। পা এদিকে যাবে, পা এদিকে যাবে, হাত এদিকে যাবে, এদিকে যাবে। আরে হা করে গিলেছে মাথা, বেশ বেশ ঠ্যাং লড়িয়ে যাবে কোথায়? বাবা বাবা বাবা। নিয়ে এসো রামায়ণ, আমার নিয়ে এসো মহাভারত, আচ্ছা প্রমাণ করবো কার মান আছে কার নাই। হ্যাঁ হনুমানের বাবার নাম কি গো? কার পুত্র? আগে এইটাই আলোচনা হোক, তার পরের গানে যাব আমি। আর কার মান আছে আর কার মান নাই, আগে এই কথাটাই হোক। বেশ বেশ। হনুমান কার বেটা গো, কার পিতা? তার বাবার নাম কি? পবন পুত্র, একটা হলো। আবার কেউ কেউ বলে কি শিবপুত্র। কটা বাবা হলো মায়েরা গুনুন? দুটো বাবা হয়ে গেল। আবার কেউ কেউ বলছে কি ভরদ্বাজ নন্দন। বেশ বেশ। বাবা কটা হলো? তিনটে। আবার কেউ বলছে কেশরী পুত্র। বাবা কটা হলো? আরে একটা মানুষের ভয় কজন বাবা? আপা তাহলে যেই ব্যক্তির বাবা চার্জ না হয় তার আবার মান কি হয়? মুখ সামলে কথা বলবে। হনুমানের মান ফলাতে এসেছে। বেশ বেশ। নবদ্বীপের গোঁদ ভাঙা পণ্ডিত। এই ছোট্ট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না বাবা। হ্যাঁ গো ধানি লঙ্কা দেখেছো? হ্যাঁ কেমন ঝাল বলুন দেখি। আজ যত পারবেন মাল মেরে নিন। বেশ বেশ। সকালবেলায় উঠে যখন ময়দানে যাবেন, এখন যদিও ঘরে ঘরে শৌচাগারা হয়ে গেছে নাকি গো মায়েরা, ওই একবার যদি বসে পড়া হয় আর উঠতে মন হবে না। ওরে আমি সেই মাল, হ্যাঁ গো বাবা বাবা। ভাববি কি ঝাঁঝে মরে যাবে। বেশ বেশ। এ যে কোথায় নামতে নামতে নেমে গেছে তার ঠিক ঠিকানা নাই। আমার দাদু তো বড় বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা বাবা বাবা। দাদু তাই অবস্থা হয়ে গিয়েছে। এই দাদুর যুগে লেখাপড়া কেমন ছিল, এ কেমন নামতে নামতে নিচে নেমে গিয়েছে। এদের যুগে পড়াশোনা হতো কেমন করে হতো, আর আমার যুগে কেমন করে হয়। তাই এদের যুগে মাস্টার মশাই পড়াশোনা শেখাচ্ছি, কি শেখাচ্ছে? একটা ব্যাকরণের কথা শেখাচ্ছে, কি সমার্থক শব্দ। মানে নামটা হচ্ছে একই কিন্তু বিভিন্ন নামে তাকে নামাঙ্কিত করা হয়। বাবা বাবা। যেমন এই যে আমাদের সূর্য, সূর্যকে বলা হয় অরুণ, সূর্যকে বলা হয় উদয়, সূর্যকে বলা হয় ভানু। ব্যক্তি কিন্তু একজনা, কিন্তু বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। যেমন আমরা বাঙালিরা জলকে বলছি জল, মুসলিমরা কি বলে? পানি। ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার। মাল কিন্তু একটাই, বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। হ্যাঁ গো বাবা বাবা। তা আমার এই দাদুর মতো ছাত্র, এই যেমন আমার দাদুর মতো ছাত্র, জীবনে কোনোদিন পড়া বলে না। মাস্টার মশাই বলছে হাবল, এখন আবার হাবলটা খুব ভাইরাল হয়েছে অধীর মন্ডলের। হ্যাঁ গো হাবল, দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে, খুব ভাইরাল হয়েছে এখন। তা জীবনে কোনোদিন পড়া বলে না। মাস্টার মশাই জিজ্ঞাসা করছে এতদিন ধরে তুই পড়ছিস, জীবনে একটা পড়াও বলিস না। তা এই এক সপ্তাহ ধরে সমার্থক শব্দ শেখানো হলো। তা হাবল একবার উঠে দাঁড়াতো, লাস্ট বেঞ্চে বসেছে, দাঁড়িয়ে পড়েছে। বলছে বল এই চুলের সমার্থক শব্দ বল। বলেছে চুলের সমার্থক শব্দ সামান্য। বেশ বেশ। স্যার কত নেবেন সমার্থক শব্দ? এই দেখুন স্যার মাথার চুল। স্যারের চোখ তখন আমরা আমরা হয়ে গিয়েছে। হ্যাঁ গো বাবা। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন ভুরুর চুল। কেমন সমার্থক শব্দ দিচ্ছে। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন চোখের পাতার চুল। বেশ বেশ। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন দাড়ির চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন গোপের চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন বুকের চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন নাভির চুল। বেশ বেশ। স্যার আর একটু নিচে নামুন, যাহা বলিয়েছে। মাস্টার বলতে হাবল তুই চুপ করে
বস। হ্যাঁ গো বাবা বাবা। কেন স্যার? যে তুই যা নিচে নামতে শুরু করেছিস, আর একবার যদি নিচে নেমে যাস আমার আর কোনো মান সম্মান থাকবে না বাবা বা। তা দাদু যা নামতে নামতে নিচে নামতে শুরু করেছে, আর মান সম্মান থাকবে না। তাই আমার প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার পথকে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দর বারে। আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই যে তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না এই রকম জিজ্ঞাসা আমি রেখে যাই নি। তাহলে যারা প্রথম পালা আমার গানটা শোনেননি তাদেরকে তো একটু শুনিয়ে দিতে হবে, যার জন্য আর একবার রিভাইজ করে মানে ঘুরিয়ে বলে দিই কি প্রশ্নটা রেখেছিলাম। বেশ বেশ। তোমার রামায়ণকেও আমি মানি না, তোমার মহাভারতকেও আমি মানছি না। কেন মানছি না? কারণ যখন সৃষ্টি হয় নাই কোনো ঘর বাড়ি নদ নদী গাছ পালা পশু পক্ষী কোনো কিছুর সৃষ্টি হয়নি। আর নারায়ণ দাদু ভটপত্রে ভাসছে। পত্র শব্দে আমরা জানি পাতা, গাছের যদি জন্ম না হলো দাদু পাতা খানা তুমি পেলে কোথায় বাবা বাবা। তা বলছে ভট্টপত্র মানে হাতে তালু তালু। নাকি? বললি হারি উত্তর আমার দাদু ভাই। হ্যাঁ গো বাবা। দাদু বেশি ভেবো না, তুমি আমার দাদু, আমার 5টা নয় 6টা নয় একটা হচ্ছে আমার গুণের দাদু। তোমাকে জাদু খেলা দেখাবো আজ। বাবা। এ দাদু আর নেই, এখন বুড়ো হয়ে গেলে কি হয়, নেতাই করে হরি বল দাদুর জায়গায় এটা থাক, পরে পরে বলছি, বেশ, পরে বেশ। পরে বলছি। দাদু নয় এ একটা ও গোপাল ভাড়ের একটা গল্প আছে জানেন তো, হ্যাঁ হ্যাঁ বাবা বা। নেতাই করে হরি বলে, এই জায়গা আর বলবো না, আস্তে আস্তে যাই। আপনারা শুনলেন নাকি কবি গানের ইতিহাস, তা কি যে গান করে গেল না, হাসে ধান খেলো আমি বুঝতে পারলাম না। তা কবি গানের ইতিহাস বলে ইতিহাসটা বাবাকে, হ্যাঁ গো বাবা বাবা। ইতিহাসের বাবাকে বলে যেত দেখবো কেমন তুমি তো বাপ কা বেটা। আমি জিজ্ঞাসা করেছিলাম বলো জলের সৃষ্টি, জলের মধ্যে নারায়ণ দাদু ভাসছে, পরবর্তীতে নারায়ণের কর্ণমল মানে কানের ময়লা থেকে দুটো দৈত্যের সৃষ্টি হয়েছিল, একটার নাম মধু একটার নাম কৈটব। বেশ বেশ। তো মধু কৈটব যখন মারা গেল, নিধন হলো নারায়ণের সুদর্শন চক্রে, তার সারাই অঙ্গের যে মেদ অর্থাৎ মাংস, সেই মাংস থেকে এই বসুন্ধরা অর্থাৎ এই মেদিনীর জন্ম হলো। তার পরবর্তীতে সেটা বসুন্ধরা জন্ম হলো, মেদিনীর জন্ম হলো। তাহলে নারায়ণ দাদু যে ভটপত্রে ভাসছে, কোথায় ভাসছে? জলে ভাসছে। একটা আধার নেই, আমরা যে দাঁড়িয়ে আছি মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, আধার আছে।